তাহলে আমাদের অর্গানিক নিউট্রিয়েন্টস থেকে আজকে আমাদের ফিডব্যাক ক্লাস শুরু। এখানে কঠিন লাগছে আমাদের। লেটস সি। অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার। প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ অর্গানিক নিউট্রিয়েন্টস। এই দুটো বাক্যকে আমরা যদি কম্পাউন্ডে নিতে চাই, সেটা নিয়ে কি জটিলতা আছে কারো? উইথ দ্য কম্পাউন্ডিং অফ দিস টু সিঙ্গল সেন্টেন্স? নাই। যে কেউ একদম থাকলে শেয়ার করবেন। ওকে, উই আর হিয়ার টু সলভ। একটু দেখাবেন কম্পাউন্ড। তাহলে এটা কি দিয়ে যুক্ত করা যেতে পারে? প্ল্যান্টস কি আগে জন্মায় নাকি নিউট্রিয়েন্টস আগে মিক্স করা হয়? প্ল্যান্টস আগে নিউট্রিয়েন্ট মিক্স করবে, তারপর প্ল্যান্টস জন্মাবে। তো সেই অনুযায়ী অর্গানিক নিউট্রিয়েন্টস এর বাক্যটা আগে যাবে। তাহলে অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার এন্ড প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ অর্গানিক নিউট্রিয়েন্টস। বা এক কথা যদি বলি গ্রো ওয়েল উইথ দেম। উইথ দেম, দেম বলতেই অর্গানিক নিউট্রিয়েন্টস কে রেফার করা হয়ে যাবে। এখানে কি সারের কথা বোঝানো হচ্ছে? অর্গানিক নিউট্রিয়েন্টস বলতে সার মিন করছে যে নিউট্রিয়েন্ট গুলো অর্গানিক, প্রাকৃতিক উপায়ে তৈরি, প্রাকৃতিক সার। এক্স্যাক্টলি, সেটা পানির সাথে মিশালে প্ল্যান্টস গ্রো ওয়েল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার এন্ড দিয়ে করা যেতে পারে, অথবা সো দিয়ে করা যেতে পারে, অথবা ফর দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার ফর প্ল্যান্টস গ্রো ওয়েল। এখানে ফর মানে হচ্ছে যাতে করে, ফর প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ দেম, যাতে করে প্ল্যান্টস তাদের ভালো মতো জন্মাতে পারে। ওকে, বা সো দিয়ে করা যেতে পারে, সো প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ দেম। আমরা দ্বিতীয়বার অর্গানিক নিউট্রিয়েন্টস না বলে দেম বলছি। ক্লিয়ার? এন্ড দিয়ে, সো দিয়ে, অথবা ফর দিয়ে করা যেতে পারে। ওকে, ফ্যান বয়েজের ফর। আচ্ছা, তারপর কমপ্লেক্স ইফ দিয়ে করেন। ইফ খুব সহজ। ইফ অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার, লিখেন। এটা তো পিডিএফ, আমি ওয়ার্ড ফাইলটা অন করি, সেখানে লেখা যাবে। গিভ মি আ সেকেন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, লেট মি শেয়ার দ্যাট ওয়ান। দেখা যাচ্ছে এখন? এটা এডিট করতে পারবো আমরা। দিস ইজ দ্য ওয়ার্ড ফাইল। আমরা প্যারাগ্রাফ 4 থেকে আসছি এইখানে। লেট আস এক্সটেন্ড দ্য সাইজ। ইয়েস, শুড বি বেটার নাও, রাইট? তাহলে আমরা ইফ দিয়ে যুক্ত করতে পারি। কেউ একজন আমাকে বলেন দেখি, ইফ দিয়ে যুক্ত করলে কিভাবে হবে? ইফ তো দিলাম, তারপর if organic nutrients are mixed with water, comma, একটা কমা আছে, দেন লাগে না। ইফ দিলে এখানে একটা উৎস, এখানে দেনটা থাকবে উৎস। ঠিক আছে, এটা দরকার নাই লেখা। ওকে, উৎস। প্ল্যান্টস গ্রো ওয়েল, with them, প্ল্যান্টস গ্রো ওয়েল, শেষ, আর কিছু লাগবে না। প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ দেমও লাগবে না। যদি মিক্স করা হয় প্ল্যান্ট ভালো জন্মায়। তো যদি উইথ দেম দিতে চান দিতে পারেন, দিতে পারেন, বাট এটা না দিলেও মিনিং চলে আসতেছে, তাই তো? এটা ইফ দিয়ে ভাবে যুক্ত করা যেতে পারে। পরেরটা, আরেকটাই আসেন। নেক্সট কোনটা? তাহলে নেক্সট কত নাম্বার? জাস্ট কোশ্চেন নাম্বারটা বলেন তাহলেই হবে। 3, 4, 5, 6, 7, 8, 7 পর্যন্ত আছে। এনিওয়ান যেটা আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে পারি নাই। তাহলে বাকি সবাই পেরেছেন? হ্যাঁ, যদি বলেন। আমার প্রবলেমটা হচ্ছে আমি কোন সেন্টেন্সটা আগে বসাবো, কোন সেন্টেন্সটা পরে বসাবো। কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে এটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, মানে মেকিং করতে। আর ইফ অল দ্য হোয়েনটা কখন বসাবো ওইটাতে একটু প্রবলেম হচ্ছে। ফাইন, এটা তো মিনিং অনুযায়ী, রাইট? ইটস টোটালি অ্যাকর্ডিং টু মিনিং। আমরা যদি এখানে ইফ বাদে ধরেন যদি সিন্স যদি অ্যাড করতে চাই, এই যে বাক্যটা সিন্স, সিন্স মানে কি আসবে? যেহেতু। সিন্স অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার প্ল্যান্টস গ্রো ওয়েল, তাও কিন্তু মিনিং চলে আসছে। যেহেতু, হ্যাঁ, মিক্স করা হয় প্ল্যান্টস ভালো জন্মায়। ইফ মানে যদি মিক্স করা হয় প্ল্যান্টস ভালো জন্মায়। ওয়েন দিয়েও যদি করি, ওয়েন ম্যাটেরিয়ালস আর মিক্সড প্ল্যান্টস গ্রো ওয়েল। সো যদি মিনিং ঠিক থাকে তাহলেই তো হচ্ছে, রাইট? সো আপনি এভাবে বসিয়ে একটা সেন্টেন্স ফর্ম করেন। সেন্টেন্স ফর্ম করে সেটা আমাদেরকে তো সবসময় পাচ্ছেন না, যেহেতু আপনারা অনলাইনে আছেন। এআই কে দেন, ডিপসিক বা চ্যাটজিপিটি কে দেন আপনার বাক্যটা। ঠিক আছে, আমাদের তো সফট কপি, আমরা খুব ইজিলি কপি পেস্ট করে এই কানেক্টর গুলো বসিয়ে বাক্য তৈরি করে এআই কে দিয়ে বলতে পারি যে দেখো তো ঠিক আছে কিনা। দ্যাটস ইট। ও যদি ঠিক না থাকে তাহলে বলবে যে কোনটা ঠিক নাই, ওর কাছ থেকে একটু ব্যাখ্যা নিয়ে নিলেন কেন ঠিক নাই। তাহলে খুব দ্রুত কিন্তু এই বিষয়গুলো প্র্যাকটিস করে ফেলতে পারেন। মিনিং ঠিক তো সব ঠিক। ওকে, আমাদেরকে দিয়েও কিন্তু এই ফিডব্যাক সেশনগুলোতে কিছু আইটেম দেখিয়ে নিতে পারবেন যখন আমাদের ক্লাস থাকছে তখন। এই জন্য বলছি, ক্লাস তো আসলে সবসময় থাকছে না, সপ্তাহে 4 দিন, আবার স্পেসিফিক একটা টাইম, রাত 8:30 থেকে ওদিকে 10টা। তাই বলে কি লার্নিং থেমে থাকবে এই টেকনোলজিয়ার যুগে? থেমে রাখার কোনো প্রয়োজন নেই, রাইট? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, সঞ্জিতা ভাইয়া। 4 নাম্বারটা। 4 নাম্বার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বুঝি আমরা প্রতিরোধ, প্রতিরোধ। ওকে, সাম প্ল্যান্টস শো রেজিস্ট্যান্স টু ডিজিজ। কিছু প্ল্যান্টের ডিজিজের রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স হেল্প প্ল্যান্ট সার্ভাইভ হার্শ কন্ডিশনস। হার্শ তো বুঝি আমরা, হ্যাঁ, হার্শ কঠিন, যেখানে বেঁচে থাকা কঠিন। প্রতিকূল, এক্স্যাক্টলি, খুবই সুন্দর বাংলা হচ্ছে প্রতিকূল, হার্শ কন্ডিশনস। তাহলে রেজিস্ট্যান্স ওদের এই প্রতিরোধ ক্ষমতা ওদের প্রতিকূল পরিবেশে অবস্থায় বেঁচে থাকতে হেল্প করে। আমরা এটা সিন্স দিয়ে করতে পারি। সিন্স সাম প্ল্যান্টস শো রেজিস্ট্যান্স টু ডিজিজ। ওকে, ইট পরবর্তীতে রেজিস্ট্যান্স লিখবো না, রেজিস্ট্যান্সের পরিবর্তে লিখবো ইট। ইট হেল্পস প্ল্যান্টস, আর লিখবো না, কি লিখবো? প্রোনাউন দিয়ে চলে যাবো, প্রোনাউনে। সো প্ল্যান্টস এর প্রোনাউন কি? প্রোনাউন, প্ল্যান্টস প্লুরাল, দেম,
একটা হলে দেম হবে স্যার। হ্যাঁ, একটা হলে ইট লিখতাম, প্লুরাল দেম লিখবো। তাহলে এখানে আসেন কি দিয়ে লিখবো, কোনটা দিয়ে লিখতে চাচ্ছিলাম, সিন্স দিয়ে, রাইট? যেহেতু সিন্স সিন্স some plants show resistance to disease, এটা ছোট হবে ডিজিজ, পরে আবার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা প্রোনাউন হবে ইট। ওকে, হেল্পস পুরোটাই নিচ্ছি আমরা, নিয়ে এডিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই আমি যে লিখছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে হয়ে যাবে দেম, ইট হেল্পস দেম টু সার্ভাইভ। তাহলে আমরা দুটো প্রোনাউন ব্যবহার করছি, একটা ইট আর একটা হচ্ছে দেম। ইট ফর রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর দেম যদি বলি দেম ফর প্ল্যান্টস। ওকে, যেটা যেটা প্রোনাউন মার্ক করে দিলাম। সার্ভাইভ হার্শ কন্ডিশনস, কিছু প্ল্যান্টস রেজিস্ট্যান্স শো করে, এটা তাদেরকে হার্শ ওয়েদারে বেঁচে থাকতে সাহায্য করে। এটা অ্যাজ দিয়ে করা যায়, অ্যাজ যেহেতু যেহেতু কিছু প্ল্যান্ট রেজিস্ট্যান্স শো করে, এটা তাদের হার্শ ওয়েদারে বেঁচে থাকতে সহায়তা করে। আবার এটা যদি এভাবে বলি, সাম প্ল্যান্ট সার্ভাইভ ইন হার্শ ওয়েদার বিকজ, বিকজ দিয়ে, বিকজ তো মাঝখানে বসে, ডিফারেন্ট। সাম প্ল্যান্টস আমার সাবজেক্টে যাবে, সাম প্ল্যান্টস সার্ভাইভ হার্শ কন্ডিশনস, এভাবে আমাদেরকে অংশ ভেঙে নিতে হবে। বিকজ আমরা যদি মনে করি পূর্ণাঙ্গ বাক্য, জাস্ট মাঝখানে একটা আঠা দিয়ে জোড়া লাগাই দিলেই হচ্ছে আমার সব কানেক্টর ব্যবহার করতে পারবো, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের প্রয়োজন অনুসারে অংশগুলোকে এভাবে মিনিংফুল পার্টস গুলোকে নিয়ে নিতে হবে, নাউনের জায়গায় প্রোনাউন নিতে হবে, কিছু জায়গা উজ্জ করে হ্যাঁ বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাক্যগুলো সুন্দর হবে। তাহলে সাম প্ল্যান্ট সার্ভাইভ হার্শ কন্ডিশন বিকজ, নিয়ে নিব এইটুকুন, এইখানে একটা আগে প্রোনাউন নিব দে, ওই সাম প্ল্যান্টসকে দেতে নিয়ে আসছি, দে শো রেজিস্ট্যান্স টু ডিজিজ। তাহলে এখানে আমরা বিকজ দিয়ে কানেক্ট করে ফেললাম, এটা ছিল সিন্স দিয়ে, এটা হয়ে গেল আপনার বিকজ দিয়ে। ঠিক আছে, খুব কঠিন লাগছে এখন বলেন? হুম, না স্যার। আপনি করে দিলে সহজ, এটা একটা কমন, তাই না বিষয়টা? এখনো বলেন কারো কঠিন লাগছে কিনা? আমরা এরকম অনেকগুলো আপনাদের জন্য কানেক্টর সেট রেডি করেছি। আমাদের লিস্ট অফ কানেক্টরে কি কি ছিল একদম শুরু থেকে আসেন, ঠিক আছে? লিস্ট অফ কানেক্টরের টার্গেট কি কি ছিল? সেন্টেন্স কানেক্টর একদম উপর থেকে আসছি। আমরা বলছিলাম যে আপনার সিম্পল বিষয়টা কি, যে একটা সাবজেক্ট একটা ভার্ব হলেই সিম্পল সেন্টেন্স হয়ে যায়। ক্ষেত্র বিশেষে আমাদের অবজেক্ট লাগে, দু এক জায়গায় আমাদের এক্সটেনশন লাগে। এরকম সিম্পল কিছু সেন্টেন্সকে যদি আমরা ফ্যান বয়েজের মধ্যে থেকে যে কোনো একটা কানেক্টর দিয়ে যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড। ওকে, এখন ধরেন দুটো সিম্পল সেন্টেন্সকে আমি যুক্ত করব, দুটো সিম্পল সেন্টেন্স একই টপিকের হতে হয়, ঠিক আছে? হ্যাঁ, সেটা হতে পারে যে আমরা যত বেশি প্রিপারেশন নিব তত বেশি আমাদের স্কোর ভালো হবে, যত বেশি পড়াশোনা করবো তত বেশি স্কোর আগাবে। সেরকম পড়াশোনা নিয়ে যদি দুটো বাক্য হয়, যদি ডিজিজ নিয়ে দুটো বাক্য হয়, যদি আপনার হচ্ছে কি বলে যে অনেক রকম টপিক আছে এখানে আমরা যত কিছু দেখছি, প্রবলেম নিয়ে যদি দুটো বাক্য হয়, সলিউশন নিয়ে, ইনকাম নিয়ে যদি দুটো বাক্য হয়, এই বাক্যগুলোকে আমরা যখন অ্যান্ড, ফর, অর, নর, বাট বা ইয়েট এগুলো দিয়ে যুক্ত করবো, আমাদের সামান্য কিছু পরিবর্তন আনতে হতে পারে। ঠিক আছে, সেটা কিরকম? আমরা এখানে বেশ কিছু বাক্য দেখেছি সিম্পল থেকে কম্পাউন্ডের, এই যে উপরে ছিল সিম্পল থেকে কম্পাউন্ড। ওকে, যে ফার্মার্স নিড রিসোর্সেস, কেমন রিসোর্সেস লাগবে তাদের? লাইক ওয়াটার অ্যান্ড লাইট, ফার্মারদের পানি এবং লাইট এরকম রিসোর্স সম্পদ দরকার। কেন দরকার? চাষ করবে তারা। ওকে, তাহলে এই বিষয়টাকে নিয়ে যদি আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখতে চাই, সেটা এরকম হতে পারে। আমরা কিন্তু এইটাকেই যে ভেঙে দুটো পার্ট করে কম্পাউন্ড সেন্টেন্স করেছি তা না, আসলে এই রিসোর্স নিয়ে, ওয়াটার নিয়ে, লাইট নিয়ে আমরা মোটামুটি একটু ডিফারেন্ট আঙ্গিকে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেছি। এখানে রিসোর্সেস আর লিমিটেড, সম্পদ সমূহ সীমিত, সো উই মাস্ট ইউজ দেম ওয়াইজলি, একটু ওয়াইজলি সেগুলোকে ব্যবহার করতে হবে। সেখানে সো দিয়ে ফার্মারের রিসোর্স নিয়ে দুটো বাক্যকে এইভাবে আমরা যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করলাম। ঠিক আছে, বা আরবান এগ্রিকালচার নিয়ে, রুফটপ এগ্রিকালচার ফিডস দ্য সিটি, রুফটপ এগ্রিকালচার কি করছে? শহরকে খাওয়াচ্ছে। হ্যাঁ, বাট ইট অলসো সেভস স্পেস, এটা জায়গাও বাঁচাচ্ছে। তাহলে শহরকে খাওয়াতে গেলে তো জায়গা লাগার কথা, কিন্তু ওর জায়গা লাগছে না, যার কারণে কিন্তু আমরা কি করলাম, মাঝখানে একটা বাট দিলাম। ওকে, যেমন খুব কমন কিছু সেন্টেন্স আছে, হি ইজ পোর বাট অনেস্ট। নর্মালি পোর পিপলের পক্ষে অনেস্টি ধরে রাখা সম্ভব হয় না, পেটের দায়, তারা দুর্নীতি করতে, যেমন রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা, দেখবেন যারা প্রত্যেক কাস্টমারের সাথে কম বেশি সুযোগ পেলেই কম বেশি দুর্নীতি করে। সো এটা একটু ইন জেনারেল, আপনারা যেভাবে দেখেন না কেন, মানুষ যত গরিব তার পক্ষে অনেস্টি ধরে রাখা তত কঠিন হয়। ঠিক আছে, এই জন্য হি ইজ পোর বাট অনেস্ট এইভাবে ব্যবহার করা হয় আর কি। সেরকম আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি, থ্রেটস আর রাইজিং অ্যান্ড ফার্মার্স আর বিকামিং কশাস, হুমকি বাড়ছে এবং ফার্মাররা কশাস হচ্ছে। তো এই যে থ্রেটস কাদের জন্য? ফার্মারদের জন্য। কশাস কে হচ্ছে? ফার্মাররা হচ্ছে। তাহলে এরকম একই বিষয়ের দুইটা বাক্য আমরা অ্যান্ড দিয়ে, বা হচ্ছে অনেক সময় এখানে তো অ্যান্ডেরই বেশি আছে, অধিকাংশই দেখা যাচ্ছে যে আপনার অ্যান্ড, উপরে আমরা কিছু দেখেছিলাম হচ্ছে আপনার বাট দিয়ে, বিভিন্ন রকম কানেক্টর দিয়ে ভাবে যুক্ত করা যেতে পারে। অ্যান্ড আর বাট সবচেয়ে বেশি ব্যবহার হয় কম্পাউন্ড কানেক্টরের মধ্যে। তবে আপনারা একটু চেষ্টা করতে পারেন দুই একটা, এই যে এখানে ছিল সো দিয়ে, ঠিক আছে, এখানে ছিল ইয়েট দিয়ে,
এরকম বেশ কিছু এক্সাম্পল কিন্তু দেওয়া ছিল উপরের দিকে, যেটা মোটামুটি সহজ। ওকে, উই রিডিউসড পলিউশন অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইমপ্রুভড। পলিউশন কমিয়েছেন, এনভায়রনমেন্ট ইমপ্রুভ হয়েছে। ওকে, কানেক্টেড সেন্টেন্স। ডিসকানেক্টেড জিনিসগুলোকে এভাবে যুক্ত করা সম্ভব না। কম্পাউন্ড কমপ্লেক্সের উদ্দেশ্যটা কি আসলে আমরা সেটাও বলেছি গতদিন। কম্পাউন্ড কমপ্লেক্সের উদ্দেশ্য হচ্ছে যেই বাক্যটা সিম্পলে খুব বেশি জোরালো ভাবে প্রকাশ করা যাচ্ছে না, সেই বাক্যটা আমরা একটু কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে প্রকাশ করব। ওকে, সো সেক্ষেত্রে জোরালো ভাবে একটা বিষয়কে যদি আমরা উপস্থাপন করতে যাই, বিষয়টা তাহলে একটাই হইতে হবে। দুইটা বিষয় একসাথে কমপ্লেক্সে বা কম্পাউন্ডে আনা এটা অনেক সময় আননেসেসারি। ক্ষেত্র বিশেষে সেটা ডিফারেন্ট। যারা একটু অ্যাডভান্স লেভেলের তারা এটা চেষ্টা করবে। ওকে, ইয়েট দিয়ে কিভাবে যুক্ত হচ্ছে? আই কম্পেয়ার্ড দ্য প্রোডাক্টস। আপনি কয়েকটা প্রোডাক্ট কম্পেয়ার করলেন, ইয়েট আই কুডন্ট ডিসাইড। তারপরেও আপনি সিদ্ধান্ত নিতে পারলেন না। তাহলে কম্পেয়ার করলেন কেন? কম্পেয়ার করলেনই কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ, আপনি কোনটা কিনবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। যখন পারলেন না বিষয়টা, তখন সেখানে আসতেছে ইয়েট। এখানে বাটও দেওয়া যেতে পারে, বাট আই কুডন্ট ডিসাইড। ওকে, আচ্ছা, কুডন্ট নেগেটিভে গিয়েছে ওই জন্য বাট বা ইয়েট আসতেছে। এটা যদি পজিটিভে থাকে তাহলে অ্যান্ড অথবা সো আসবে। ওকে, যদি আমরা একই বাক্য যদি অ্যান্ড দিয়ে লিখি, সো আই কুড ডিসাইড, সো আই কুড সিলেক্ট দ্য রাইট প্রোডাক্ট, আই কুড বাই দ্য রাইট আইটেম। ওকে, তখন আর কুডন্ট হবে না। সো ইয়েট বা বাটের বিষয়গুলো কি তাহলে? নেগেটিভ কনটেক্সট, আগেরটার সাথে একটু সাংঘর্ষিক, হওয়ার কথা হলো না, পারার কথা পারলাম না, এরকম ক্ষেত্র বিশেষে আমার ইয়েট বা বাট বিষয়গুলো ব্যবহার হচ্ছে। আর যদি পেরে থাকি, যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যান্ড হতে পারে, সো হতে পারে, ফর হতে পারে। ওকে, দ্য ইনভেস্টমেন্ট পেইড অফ। আপনি যে ইনভেস্ট করেছেন সেটা পেইড অফ করেছে। পেইড অফ করা মানে কি? সেটার আপনি ফলাফল পেয়েছেন। সো দ্য কোম্পানি প্রসপার্ড। যেহেতু ইনভেস্টমেন্ট আপনার ফলপ্রসূ হয়েছে, তাহলে কোম্পানি প্রসপার করবে। তাহলে এখানে কোনো সংঘর্ষ নাই, দুটো বিষয় সিঙ্ক করছে। হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। সামঞ্জস্যপূর্ণ জিনিসের তাহলে মাঝখানে কি বসবে? অ্যান্ড অথবা সো বসবে। এখানে অ্যান্ড দিলেও হবে, অ্যান্ড দ্য কোম্পানি প্রসপার্ড। ঠিক আছে, এই সহজ সহজ এক্সাম্পল গুলো আগে পড়ে নিতে হবে। কমপ্লেক্সেরও এখানে এরকম খুব সহজ সহজ কিছু এক্সাম্পল আছে, পড়ে নেন। নিয়ে তারপর এসে আপনারা হচ্ছে এই শব্দ মিনিং গুলো বুঝে নেন। শব্দ মিনিং গুলো বুঝে নিয়ে এই এক্সাম্পল গুলো একটু পড়লেন। ঠিক আছে, এখন দেখেন আপনারা বলছেন এই এক্সাম্পল গুলোতে কোনো প্রবলেম নাই। এক্সাম্পল গুলোতে কোনো প্রবলেম নাই কেন? এক্সাম্পল গুলো আমি শুধুমাত্র পড়তে দিয়েছি, যখন লিখতে দিয়েছি তখন প্রবলেম হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারছি না কোনটা কোথায় বসবে, কোথায় অ্যান্ড, কোথায় সো, কোথায় সিন্স, কোথায় বিকজ। তো আমি যখন পড়ার সময় শুধু পড়লাম যে অলদো এগ্রিকালচার ট্রেডিশনালি নিডস ল্যান্ড, নাও ইট ফিটস রুফটপ, আমি শুধু পড়লাম, আমি কিন্তু নিজেকে প্রশ্ন করি না এখানে অলদো কেন বসলো, এখানে বিকজ দিলে কি হবে, ওই প্রশ্নটা করতে হবে। এখানে যদি সিন্স দিই তাহলে কি হবে, হবে কিনা। ওকে, এখানে যদি আমি অলদো সিন্স এর পরিবর্তে ওয়েন যদি দেই, ওকে, আমরা যে কয়েকটা টার্গেটে নিয়েছিলাম, অল্প কয়েকটা নিয়েছিলাম না? বিকজ, ওয়েন, সিন্স, অ্যাজ, ইফ, আর কি ছিল আমাদের টার্গেটে? দো, অলদো, দো, অলদো, এরকম এই 7টা 8টা বা 6টা থেকে 7টা কানেক্টর আমরা টার্গেটে নিয়েছিলাম। আপনি এখানে অন্য আরেকটা কানেক্টর বসিয়ে নিজেকে একটু প্রশ্ন করেন, এখানে যদি আমি সিন্স দেই হবে কিনা। সিন্স এগ্রিকালচারাল ট্রেডিশনালি নিডস ল্যান্ড, যেহেতু এগ্রিকালচারের জমি প্রয়োজন, স্বাভাবিকভাবে ট্রেডিশনালি প্রথাগতভাবে জমি প্রয়োজন। নাও ইট ফিটস রুফটপ, এখন এটা রুফটপে ফিট করে, হয় না কিন্তু। যেহেতু এগ্রিকালচারের জমি দরকার, সেটা এখন রুফটপে হয়। রুফটপে কি জমি থাকে? তাহলে যেহেতু কিভাবে হবে? হবে না। এইভাবে অন্য কানেক্টর বসিয়ে যদি নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি দেখবেন যে কানেক্টর অনেক সহজ একটা আইটেম, অনেক সহজ। আর যদি শুধু রিডিং পড়েন, আচ্ছা এখানে অলদো দিয়েছে আমি মেনে নিলাম, এখানে অ্যাজ দিয়েছে আপনি মেনে নিলেন, আপনি পড়লেন, এইভাবে সারা জীবন রিডিং করলেও আপনার ওই জিনিসটা, যেই জায়গাটাতে সমস্যা আছে, আমি সেন্স কোথায় বসাবো, আমি অলদো কোথায় বসাবো, এই জিনিসটা গ্রো করবে না। ওকে, সো এই যে লেকচার শিট, যেটা আপনাদেরকে আমরা যদি বলি যে অনেস্টলি যদি বলি, এই একটা লেকচার শিট আমাদেরকে মোটামুটি 8 বার 10 বার এটা অ্যাটেম্পট নেওয়ার পরে কিন্তু এটা একটা ফরম্যাটে আসে। এখনো এটা যে খুব ভালো ফরম্যাটে আছে তাও না, এটা আমরা আরো মডিফাই করব। ঠিক আছে, বিষয়টাকে আরো একটু হচ্ছে আপনার সিম্পলিফাই করব, সেন্টেন্স গুলোকে আরো কিছুটা পরিবর্তন করব, তারপরে এটা একসময় একটা ফাইনাল ভার্সনে যাবে। এত পরিশ্রমের একটা জিনিস শুধু যদি চোখ বুলান, তাহলে ওই পরিশ্রমের ফলাফলটা তো আপনার মাথা পর্যন্ত পৌঁছাবে না। এটা খুবই স্বাভাবিক, আপনাকেও এটার পিছনে আমার চাইতে বেশি শ্রম দিতে হবে। ওকে, অ্যাজ এর ব্যবহারটা আসেন এখানে, অ্যাজ প্রোডাকশন রাইজেস, প্রোডাকশন বাড়ছে, যেহেতু প্রোডাকশন বাড়ছে, অ্যাজ এর কমন মিনিং প্রোডাকশন বাড়ছে, দ্য ডিমান্ড ফর লোকাল ফুড গ্রোস। তাহলে এখানে অ্যাজ মানে যেহেতু না, যেমনটা বাড়ছে তেমনটা। এখানে অ্যাজ এর আরেকটা মিনিং হচ্ছে যেমন এবং তেমন। যেমন প্রোডাকশন বাড়ছে তেমন চাহিদা বাড়ছে, ডিমান্ড ফর লোকাল ফুড গ্রোস, লোকাল ফুডের চাহিদা বাড়ছে। ওকে, এইখানে যদি সিন্স দেন, সিন্স প্রোডাকশন রাইজেস দ্য ডিমান্ড ফর লোকাল ফুড গ্রোস, যেহেতু প্রোডাকশন বাড়ছে চাহিদা বাড়ছে, হয় না। প্রোডাকশন বাড়লেই তো আসলে চাহিদা বাড়ার কথা না, উল্টাটা হওয়ার কথা। সিন্স দ্য ডিমান্ড ফর লোকাল ফুড গ্রোস দ্য প্রোডাকশন রাইজেস, উল্টা হবে। সিন্স দিলে ডিমান্ড ফর এটা চলে আসবে সামনে, তারপরে কমা দিয়ে আপনাকে লিখতে হবে দ্য প্রোডাকশন রাইজেস, প্রোডাকশনও বাড়ছে। ওকে, তো ঠিক কোন কানেক্টরটা এখানে বসালে, আমি তো একটা বসিয়ে দিয়েছি সেটা কারেক্ট, আর কোনটা বসালে এটা নেওয়া যাবে, আর যেটা বসালে নেওয়া যাচ্ছে না, কেন নেওয়া যাচ্ছে না, সেটা যদি নিতে চাই তাহলে একটু আগে পিছিয়ে করলে হয় কিনা, এইভাবে জিনিসগুলো একটু স্টাডি করতে হবে। ওকে, আপনাদের জন্য দেখেন আরেকটা পেপার আমরা খুব সুন্দরভাবে রেডি করে রাখছি, আজকে সন্ধ্যা থেকে এটা নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, ওইখানে এরকম আরো 1-150 এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল গুলো আমরা কেন দিচ্ছি আসলে? টু গ্রো ইউর আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, টু মানে ইউর অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি। ওকে, তো এগুলো শুধু পড়ার জিনিস না। হ্যাঁ, একটু শেয়ার করি। ইয়ার দেখেন, বিকজ, বিকজের মিনিং কি? বিকজ কজ ইন্ডিকেট করে, বিকজ বাক্যের মাঝে বসে,
বিকজ রাইটিং এবং কনভারসেশনও ব্যবহার হয়। বিকজ এর দুটো এক্সাম্পল। এভাবে অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, এখানে 17টা, আমরা আগের ক্লাসে দিয়েছিলাম 6 থেকে 7টা, এখানে মোট আছে 17টা কানেক্টর, যেটা আপনার রাইটিং এ 7, 7, 5 বা 8 যদি কেউ স্কোর করতে চান, আপনাদের মধ্যে দু একজন থাকতেই পারে যার ড্রিম আছে আমি ওভারঅল 8 তুলতে চাই। তো এই প্রত্যেকটা কানেক্টরের মিনিং, সেটা কোথায় বসে, এবং তার একটা দুইটা করে এক্সাম্পল দিয়েছি আমরা। তার নিচে আপনাদের জন্য এক্সারসাইজ দেওয়া আছে প্রায় 30, 32টা, 34টা, আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে পড়ে বোঝার জন্য। প্রত্যেকটা কানেক্টর নিয়ে কিছু এক্সট্রা এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমরা আরো কিছু এক্সাম্পল অ্যাড করব, 2টা, 3টা, 4টা, 5টা করে, আপাতত 2টা করে আছে, 3টা, 4টা, 5টা করে অ্যাড করবো এক একটাই। ওকে, তারপরে আবার কিছু এক্সারসাইজ দেওয়া আছে। ওকে, এখন যখনই এক্সারসাইজ আসবে বিষয়টা আপনার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে, কিন্তু কমপ্লিকেটেড না করার উপায়টা আমরা অলরেডি বলেছি। এই যে উদাহরণগুলো যখন পড়বেন কি করতে হবে, তখন উদাহরণ পড়ার সময় ক্যান এনিওয়ান টেল মি, আমি অ্যাজ এ রেজাল্ট দিয়ে একটা এক্সাম্পল পড়লাম, শুধু পড়াটাই আমার কাজ না, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি? এখানে অন্য কানেক্টরস গুলো কেন হবে না অন্য সেটা find out কানেক্টর করা। এখানে বসিয়ে মিনিং আসে কিনা আপনার সেটা একটু এআই দিয়ে চেক করে নেওয়া, বা নিজে নিজেই যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো। বা অন্য আর কোন কোন কানেক্টর এখানে বসতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করা, তাহলেই দেখবেন যে অ্যাজ এ রেজাল্ট, মানে অ্যাজ এ রেজাল্ট এই বাক্যে বিকজ হয়তো বসে না, বা এই বাক্যে হয়তো কনসিকুয়েন্টলি বসে না, মিনিং আসে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে আমি কনসিকুয়েন্টলি দিয়ে যখন 4টা 5টা এক্সাম্পল দেখবো, কনসিকুয়েন্টলির যখন আমি অর্থটা, ব্যবহারটা খুব ভালো করে বুঝে নিব, তখন আমার পক্ষে যে কোনো এক্সারসাইজে ওইটা ব্যবহার করা ইজি। ওকে, আবার ওই আমি চাইলে নিজে নিজে বাক্য তৈরি করতে পারবো। এইটা আমি আপাতত আপনাদেরকে আর পাঠাচ্ছি না, এটা আরো বেশি লোড হয়ে যাবে আপনাদের জন্য। ফর দ্য টাইম বিং আমরা চলেন গতদিনের যে কানেক্টরের যত ইউসেস ছিল একদম এই আপনার প্যারাগ্রাফ 1 থেকে শুরু করে আসেন। প্যারাগ্রাফ 1 থেকে শুরু করে যত কানেক্টরের এক্সাম্পল ছিল সেখানে বিকজের পরিবর্তে অন্য কিছু দিয়ে বাক্যটা হবে কিনা এইরকম কিছু প্রশ্ন উত্তর পর্ব করি। ওকে, আমাদের যত জটিলতা আছে আশা করছি এর মধ্যে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যেটা কম্পাউন্ড আছে বাটের পরিবর্তে এখানে অন্য কিছু বসে কিনা, বা এই বিষয়টাকে নিয়ে আপনারা অন্য একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারছেন কিনা সেটাও প্রস্তাব করেন। ওকে, আমি একটু ভেঙে দিই আপনাদেরকে বিষয়টা ইজি করে। এই অ্যাপ্রোচ থেকে শুরু করে, অ্যাপ্রোচ তো আমরা গতদিন এক্সপ্লেন করেছি, রিসোর্স এক্সপ্লেন করেছি, নো ইস্যুস। অ্যাপ্রোচ থেকে শুরু করে টিউবস পর্যন্ত 10টা, এই 10টা এক্সাম্পল আপনারা রিঅ্যানালিসিস করেন। ওকে, স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না। শেয়ার করছি, ওটা তো আলাদা স্প্লিট শেয়ার। ওকে, হিয়ার ইউ গো। তাহলে এই 10টা আপনার হচ্ছে প্যারাগ্রাফ এ থেকে শুরু করে, শুরুটাই তো আসলে প্যারাগ্রাফ 1, সেটা এখানে কাটা পড়ে গেছে লেখাটা। দিস ইজ আপনার প্যারাগ্রাফ 1 এর ভোকাবুলারি। ওকে, আচ্ছা, তো এই অ্যাপ্রোচ থেকে শুরু করে টিউবস পর্যন্ত 10টা কোশ্চেনের যে এক্সাম্পল গুলো আছে একটু পড়েন এবং নিজেকে প্রশ্ন করবেন সেন্সের পরিবর্তে আর কিছু হয় কিনা, অ্যাজ এর পরিবর্তে আর কিছু হয় কিনা, বাক্য আগে পিছে করে অন্য কোনো কানেক্টর ব্যবহার করা যায় কিনা। দেখেন 5 মিনিট টাইম নেন এবং আমাকে প্রস্তাব করেন যেখানে স্যার অ্যাজ এর পরিবর্তে আমি দো দিতে চাচ্ছি বা বিকজ দিতে চাচ্ছি, হবে কিনা। আগে আপনি নিজের সাথে বুঝেন, তারপরে আমাকে প্রশ্ন করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লেটস ডু ইট। স্যার এখানে অ্যাপ্রোচের কমপ্লেক্সটা অ্যাজ দিয়ে হবে না, অ্যাজ দ্য অ্যাপ্রোচ ইজ ইনোভেটিভ মেনি সিটিজ আর অ্যাডপ্টিং ইট। যেহেতু অর্থে অ্যাজ ব্যবহার করা যাবে, যেমন অর্থে যাবে না। ওকে, হ্যাঁ, যেহেতু অর্থে সেন্সের পরিবর্তে অ্যাজ ব্যবহার করা যাবে। ঠিক আছে, আচ্ছা বলেন দেখি দো হবে কিনা এখানে? জি স্যার হবে, ইভেন দো বা দো হবে না। হবে না। দো দিলে মিনিং কি আসে? যদিও অ্যাপ্রোচটা ইনোভেটিভ মেনি সিটিজ অ্যাডপ্টিং, তার মানে যদিও তবুও গ্রহণ করছে না, যদিও তার টাকা আছে তবুও দিল হয়। তাহলে স্যার ইফ দিল দিলে না। হবে, ইফ দ্য অ্যাপ্রোচ ইফ দ্য অ্যাপ্রোচ ইজ ইনোভেটিভ মেনি সিটিজ উইল অ্যাডপ্ট ইট, চেঞ্জ করতে হবে, হবে। হ্যাঁ, ইফ অ্যাপ্রোচ ইজ ইনোভেটিভ, যদি ইনোভেটিভ হয় মেনি সিটিজ উইল অ্যাডপ্ট ইট, শেষের অংশটা ফিউচারে চলে যাবে। ইফ এর এই ইস্যুটা আছে, প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ ফিউচার। এক্স্যাক্টলি, হবে। হ্যাঁ, ওকে, পরেরটা বলেন। ইফ এর পরিবর্তে আর কি দেওয়া যেতে পারে? এনিওয়ান, শেয়ার করেন, চলেন। এনিওয়ান অন দিয়ে পারে তো, এটা অন দিয়ে পারা যায় না? অন কন্ডিশন। জি, অন তো আসলে কানেক্টর হিসেবে ব্যবহার করা যায় না, অন তো প্রিপজিশন। মিস ভাইয়া, অন আমাদের এস হিসেবে as resources are used efficiently, resources যেহেতু এফিশিয়েন্টলি ব্যবহার করা হয়, প্রোডাকশন ইনক্রিজেস, প্রোডাকশন বাড়ে। as যেহেতু অর্থে হয়, as এর চাইতে ভালো হচ্ছে since asও হবে, sinceও হবে। আচ্ছা, বিকজ হবে কিনা দেখেন তো? হবে, কারণ রিসোর্স ঠিকমতো ব্যবহার করা হয়, ওদিকে প্রোডাকশন বাড়ে, তাই প্রোডাকশন বাড়ে পরবর্তীতে হবে। এই তো অলদো হবে না স্যার, অলদো তো দেওয়াই আছে। অলদো দিলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। ওকে, অলদো দিলে কোন অংশটা নেগেটিভ হবে জাজ করেন দেখি, প্রথম অংশ নাকি দ্বিতীয় অংশ? দ্বিতীয় অংশ, প্রোডাকশন। দ্বিতীয় অংশ। although resources are used efficiently, production does not increase, বা যদি পাস্টে করি, হ্যাঁ, did not increase। ওকে, এটা যেহেতু প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টেই,
অলদো করলে প্রোডাকশন ডাজ নট ইনক্রিজ, নেগেটিভে চলে যাবে, এই তো। ওকে, অলদোর যে বাক্যটা সেটাকে নাও ইট ফিটস রুফটপ, এটা কিন্তু আপনার রুফটপে ফিট করার কথা না, করছে, এই জন্য অলদো দিয়েছে। এগ্রিকালচার ল্যান্ড প্রয়োজন হয়, এখন এটা রুফটপে ফিট করছে, নেগেটিভ ইন এ সেন্স, নেগেটিভ না দিয়েও এটা একটা নেগেটিভ মিনিং এ আছে। ওকে, এটাকে অন্য কোনো কানেক্টর দিয়ে রিপ্লেস করেন দেখি, চেঞ্জ আসবে সেক্ষেত্রে। ইফ দিয়ে কি হবে? ইফ এগ্রিকালচার ট্রেডিশনালি নিডস ল্যান্ড, যদি ট্রেডিশনালি জমি প্রয়োজন হয়, জমি তো প্রয়োজন হয়। সিন্স ট্রাই করেন, সিন্স এগ্রিকালচার ট্রেডিশনালি নিডস ল্যান্ড, যেহেতু কৃষিতে জমি লাগে, নাও ইট ফিটস রুফটপ, এখন রুফটপেই হচ্ছে, নেগেটিভে চলে যাবে। হ্যাঁ, ইট ইজ নট সাপোজ টু বি অন রুফটপস, অথবা ইট ইজ নট সাপোজ টু ফিট রুফটপস, এটা রুফটপে হওয়ার কথা না, এরকম চলে আসবে। ওকে, ইট ইজ নট সাপোজ টু হওয়ার কথা না, ফিট রুফটপস, যেহেতু জমি লাগে রুফটপে তো হওয়ার কথা না, রুফটপে তো জমি নাই। ক্লিয়ার? এভাবে একটু জটিল, অলদোকে কনভার্ট করে অন্য বাক্যে নিয়ে যাওয়া একটু জটিল, অন্যটাকে কনভার্ট করে অলদোতে আনা যায়, নেগেটিভ করে ফেললেই হয়। আচ্ছা, পরেরটা, as threats increase farmers explore safer method, এখানে as এর পরিবর্তে আর কি দেওয়া যেতে পারে? সিন্স, যেহেতু Since তো হবেই, হ্যাঁ, আর হবে because হবে। আচ্ছা, when দিতে পারি না? when threats increase farmer explore safer method, যখন থ্রেট বাড়ে ফার্মারও সেফার মেথড ইউজ করে। কারণ বিষয়টা কিন্তু আসলে অত জটিল না, আমরা অনেক কিছুই অল্টারনেটিভলি ব্যবহার করতে পারছি। এটা যদি অলদো দিয়ে লিখতে যাই তাহলে অনেক পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, কি কি আনবে, কি আসবে দেখেন দেখি, অলদো দিয়ে করা যায় কিনা চেঞ্জ। although threats increase farmers won't explore safer methods, won't explore বা are not exploring, যদি বলি are not exploring safer methods, করছে না, থ্রেট বাড়ছে কিন্তু ফার্মাররা সেফার মেথড ব্যবহার করছে না। ওকে, তাহলে দেখেন এইভাবে যদি একটু নিজেরাই নিজেকে প্রশ্ন করেন হয়ে যায় যে বিকজ এর একটা ব্যবহার আছে একদম লাস্টেরটা আমাদের আজকে টার্গেটের মধ্যে। এটা আর কোন কানেক্টর দিয়ে করা যায়? because the tubes are transparent roots can be seen easily, টিউব যেহেতু ট্রান্সপারেন্ট, টিউব বলতে যার ভিতরে আপনি গাছটা লাগিয়েছেন সেটা যদি টিউব আকৃতির হয়, কাচের নল হয়, হ্যাঁ, স্বচ্ছ প্লাস্টিকের পাইপ হয়, তাহলে সেখানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, দেখা যাবে। যেহেতু টিউব গুলো স্বচ্ছ, শেকড় দেখা যায়। ওকে, আচ্ছা, কি কি হবে? if tubes are transparent root can be seen easily, can be seen করা যাবে, আর কি করা যাবে? will করা যাবে, will be seen easily, সহজেই দেখা যাবে। ওকে, can be seen দেখা যেতে পারে, আর will be seen দেখা যাবে, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, এটা যদি অলদো দিয়ে করি কি হবে? can't be seen easily, can't be seen, although tubes are transparent roots can't be seen easily, টিউব ট্রান্সপারেন্ট তারপরেও রুট দেখা যাচ্ছে না, কোন একটা সিচুয়েশন, হ্যাঁ, এত রুট, এত শিকড় হয়তো বা রুট গুলো হয়তো কালো হয়ে গেছে, যার কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না, বা ভিতরে হয়তো ময়লা যদি জমে দেখা যাবে না, রাইট? ওকে, নাও সেরকম করে আমরা প্যারাগ্রাফ 2 এর এরকম র্যান্ডম কিছু নিতে পারি। চলেন, এক্সিবিশন নাম্বার 4, এক্সিবিশন র্যান্ডম নিলাম, এটা সিন্স নিয়ে করা আছে। সিন্স দ্য এক্সিবিশন ওয়াজ সাকসেসফুল মোর ফার্মার্স জয়েন্ট দ্য প্রজেক্ট, যারা এতক্ষণ বলেন নাই তারা এবার চেষ্টা করেন, ঠিক আছে? একটু মুখ খুলবেন প্লিজ, তাছাড়া এই জিনিস আপনার দুর্বোধ্যই থেকে যাবে, পরবর্তীতে যেটা হবে যে ভাইয়ের কাছে পড়লাম অনেক আশা নিয়ে কিন্তু কিছুই শিখলাম না, আমি এই সিচুয়েশনে মুখোমুখি হতে চাই না, এখনই বলেন, চেষ্টা করেন। ওকে, if more farmers join the project, if more farmers join the project, কি হবে? exhibition will be successful, তাহলে if দিয়ে যদি করি এখানে more farmers এর অংশটা আগে চলে আসবে, if more farmers join the project the exhibition will be successful, আর যদি পাস্টে করি if more farmers joined the project, join দিয়ে আছে, the exhibition চলে আসবে would be successful অথবা could be successful, যদি পাস্টে রাখি আর কি। ওকে, এই যে ইট এর ব্যবহার, ইট হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স, শুধু কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা একটা ক্লাস করব, তখন এই জায়গাগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা মানে হারানোর কিছু নাই, এখনো আমরা পুরোপুরি ইটের উপরে দক্ষতা আনতে পারি নাই, এবার চলে আসবে। ওকে, when হইতে পারে না? when দিয়ে করা যায় কিনা বলেন? when the exhibition was successful more farmers joined the project, এক্সিবিশন যখন সফল হয়েছে তখন আরো ফার্মার জয়েন করেছে। হ্যাঁ, এক্সিবিশন সফল হওয়ার পরে অনেক ফার্মার জয়েন করেছে, কিন্তু দেখেন বিষয়টা কি, এক্সিবিশন সফল হয়েছে, ফার্মার জয়েন, তারপরে ফার্মার জয়েন করেছে হয় নাকি ফার্মার জয়েন করেছে বিধায়ী এক্সিবিশন সফল হয়েছে? when more farmers joined the project the exhibition became successful, was এর পরিবর্তে became, একটা ভার্ব চেঞ্জ হলো। ক্লিয়ার? এটুকুন আগে চলে আসবে, when more farmers joined the project, যখন আরো কৃষক জয়েন করলো the exhibition became successful, এটুকুন চলে যাবে পিছে। ক্লিয়ার? জি স্যার। এক্স্যাক্টলি। ওকে, খুব কঠিন না। তো এখানে আমরা খুব স্পেসিফিক্যালি এরকম অ্যাজ, ইফ, অলদো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওয়েন, তারপর হচ্ছে আপনার সিন্স, এরকম হাতে গোনা 4, 5টা 6টা কানেক্টর নিয়ে অনেকগুলো স্যাম্পল সেন্টেন্স আপনাদেরকে দিয়েছি। মূলত এই কয়েকটা ব্যবহার করতে পারলেই রাইটিং এ
5.5 to 6 মানের হয়ে যায় কানেক্টরের দিক থেকে। ওকে, কানেক্টরেরও তো একটা স্কোর ভ্যালু আছে, ইউজ অফ সেন্টেন্স কানেক্টর। সো এই একটা সিম্পল কানেক্টর ব্যবহার করতে পারলেও কানেক্টর এন্ডে আপনার রাইটিংটা 5.5 to 6 পর্যন্ত বা কিছু ক্ষেত্রে হয়তো 6.5 পর্যন্ত স্কোর হয়ে যায়। তার সাথে আপনারা যখন পরবর্তী লিস্টে থাকা কানেক্টর গুলো ব্যবহার করতে পারবেন, সেগুলো যখন অ্যাড করতে পারবেন, আপনার রাইটিংটা এই এন্ড থেকে এই গ্রামার ক্রাইটেরিয়াতে আপনার এটা চলে যাবে 7.5 বা 8 পর্যন্ত। ঠিক আছে, বাট তার আগে আমাদের মনে হয় এই কানেক্টর গুলোতে যাওয়ার আগে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের একটা ক্লাস করে নিব, কারণ এটা আমাদের প্যারা দিচ্ছে। ওই যে ইফ এর একটা অংশ প্রেজেন্ট, আর একটা অংশ ফিউচার, একটা অংশ পাস্ট, আর একটা অংশ উড কুড। ওকে, এরকম একটা সিম্পল একটা ক্লাস করে নিব, মাঝখানে আপনারা এগুলো তাহলে আরেকটু পড়ার সময় পাবেন। ওকে, আচ্ছা। আর প্রয়োজনে আরো একটা ক্লাস আমাদের রুটিনে আছে, সেটা হচ্ছে আপনার সেন্টেন্স গুলোকে নেগেটিভ করা, সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ করা। ওকে, সিম্পল সেন্টেন্স গুলোকে নেগেটিভে কনভার্ট করা এবং সেগুলোকে ইন্টারোগেটিভ প্রশ্নবোধকে কনভার্ট করা, সেই ক্লাসটাও আমরা করে নিতে পারি। ওকে, তাহলে এই সেন্টেন্স গুলো নিয়েই যদি আমরা আরেকটু এইভাবে একটু কাজ করি, এটার নেগেটিভ কি, এটার ইন্টারোগেটিভ কি, এইটার নেগেটিভ কি, এইটার ইন্টারোগেটিভ কি, তখন পরবর্তীতে এই যে পরবর্তী যে জটিল যে কানেক্টর গুলো আছে সেগুলো ব্যবহার করতে আমার মনে হয় না আর কারো কোনো অসুবিধা হবে। নাকি কি বলছেন, বলেন আপনারা? এভাবে করলে ভালো হয় না? জি ভাইয়া। জি স্যার। এইটা হচ্ছে আপনাদের রাইটিং এর এই আপনার কমপ্লেক্স কানেক্টর গুলো, মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, বিকজ এখানেও থেকে গেছে, দেয়ার পর এই যে এখানে যে কানেক্টর গুলো আছে এইগুলো যখন আমরা ব্যবহার করতে পারবো, আমরা যখন সঠিক বাক্য লিখতে পারবো এগুলো দিয়ে, আপনার কিন্তু আইএলটিএস এর রাইটিং এর বেসিক ডান। ওকে, এইখানে যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো যখন আপনার আয়ত্তে হয়ে যাবে, তখন মোটামুটি আমরাও ধরে নিতে পারবো যে হ্যাঁ, আপনাদের আইএলটিএস এর রাইটিং এর বেসিক ডান। এবং আমাদের আইএলটিএস বেসিক এর মূল টার্গেটটাই হচ্ছে রাইটিং এবং স্পিকিং এর বেসিক। এটা স্পিকিংটাও ইমপ্রুভ হয়ে যাবে অবশ্যই, রাইটিং এবং স্পিকিং এর বেসিকটা যাতে হয়ে যায়। ওকে, আচ্ছা। তো সেটা নিয়ে তাহলে আমরা আর কয়েকদিন পরে, কয়েকটা লেকচার পার হোক, আপনারা এই লেকচার শিটটা আরেকটু স্টাডি করেন। ঠিক আছে, কম্পাউন্ড গুলো, কমপ্লেক্স গুলো আরেকটু স্টাডি করেন, করে এখান থেকে লেকচার যে আপনার এক্সারসাইজ আছে সেখান থেকে আরো কিছু এক্সারসাইজ করে করে আমাদেরকে গ্রুপে জমা দেন। আমি বেশ কিছু কাজ দেখলাম আপনাদের, সেগুলো আমি ফিডব্যাক দিব। ওকে, কোনটা হয়েছে, কোনটা বেটার করলে ভালো হয়, আমি ফিডব্যাক রিপ্লাই দিয়ে দিব। ইন বিটুইন দিস, এই যে যতগুলো শব্দ আছে, শব্দ মিনিং গুলো একটু আয়ত্ত করেন, বানান গুলো একটু আয়ত্ত করেন, এগুলো আপনাদের লাগবে। রাইটিং এ গিয়েও লাগবে, স্পিকিং এ গিয়েও লাগবে। স্পিকিং এ যদিও বানান চেক করা হয় না, বাট উচ্চারণ তো লাগে, মিনিং বুঝে উচ্চারণ বলতে পারতে হয় আর কি। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইটা নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। দুইটা সেন্টেন্স দেওয়া থাকলে তো কম্পাউন্ড কমপ্লেক্স করা ইজি, মানে আমার কাছে ইজি লাগে, কিন্তু যেগুলো আপনি দিছেন শীটের মধ্যে ওইখান থেকে একটা ছোট ওয়ার্ডকে যে কমপ্লেক্স কম্পাউন্ড করেন, এটা আমার কাছে কঠিন লাগছে আর কি। আচ্ছা, যদি এমন হয় আমার দেওয়া লেকচার শিটের স্যাম্পল গুলো আপনার জন্য কঠিন লাগছে, আপনি নিজের মতো করে ইজি, যে দুইটা সেন্টেন্স একসাথে করে ওটা ইজি। হ্যাঁ, আমি তো আসলে আপনাদের ইজিটাই দিয়েছি, দুটো সেন্টেন্স একসাথে করে কম্পাউন্ড কমপ্লেক্স করতে দিয়েছি। আর আমি যেগুলো করে দিয়েছি সেটা কিন্তু দুটো সেন্টেন্স ছিল না, একটা ছিল, একটাকেই আবার ভেঙে পরিবর্তন করে সেটা কম্পাউন্ড দেখানো হয়েছে, আবার সেটাকে আবার আরেকটু রূপান্তরিত করে সেটা কমপ্লেক্স দেখিয়েছি, তাই না? কঠিন কাজটা তো আমি করে দিয়েছি, আপনাদের দিয়েছি তো সহজটুকু। ওকে, আর মূল পরীক্ষায় যদি বলি, মূল পরীক্ষায় কিন্তু আপনাকে এইভাবে দুইটা সেন্টেন্স দিয়ে বলবে না যে কম্পাউন্ড তৈরি করো, কমপ্লেক্স তৈরি করো। মূল সেট পরীক্ষায় আপনার কি লাগবে, রাইটিং এর একটা টপিকে আপনাকে এগুলোতে বাক্য তৈরি করতে হবে নিজে থেকে। ঠিক আছে, আপনি যে একটা প্যারাগ্রাফ লিখবেন বা একটা এসে লিখবেন, একটা এসেতে 4-5টা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফ গুলোর মধ্যে আপনার এই কানেক্টর গুলো টুকটাক সঠিক ব্যবহার থাকতে হবে। তো যদি এমন হয় যে কেউ নিজে নিজে এই কানেক্টর গুলো দিয়ে সঠিক বাক্য লিখে মানে আমাকে দেখিয়ে নিতে চাচ্ছেন, সেটাও কিন্তু গ্রুপে জমা দিয়ে দিতে পারেন, আমরা চেক করে দিব। ওকে, সেটাও আমরা দেখে দিব। এবং বাক্য লিখবেন কিসের উপরে, সেটা একটা বিষয় আছে। বাক্য লিখবেন রাইটিং এবং স্পিকিং এর টপিকের উপরে। রাইটিং এবং স্পিকিং এর টপিক কোথায় পাবেন? কেমব্রিজের 14 থেকে 19 বা 20ও এখন অ্যাভেলেবল, সেখান থেকে রাইটিং এর কোশ্চেন গুলো দেখেন, স্পিকিং এর কোশ্চেন গুলো দেখেন, তার উপরে আপনারা সেন্টেন্স লিখবেন, এই দো, অলদো, ঠিক আছে, বিকজ, সিন্স, এগুলো দিয়ে ওই টপিক গুলোর উপরে বাক্য লিখবেন। ক্লিয়ার? সেটাও আমরা চেক করে দিব। ওকে, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে মূল কোর্স প্ল্যানের মধ্যে না, বাট সার্ভিসের মধ্যে। সার্ভিসের কোনো লিমিট নাই। ওকে, লিসনিং স্কিল ইমপ্রুভ, সেটাও আপনাদের বেসিকের পার্ট। ঠিক আছে, যদিও আমরা আমাদের রুটিনে লিসনিং নিয়ে তেমন কোনো ক্লাস রাখি নাই। ওকে, বাট সেটা আপনাদের রাইটিং এর বেসিক স্কিল ডেভেলপমেন্টের পার্ট। অবশ্যই কিভাবে নিজে নিজে বাসায় লিসনিং প্র্যাকটিস করলে আপনার লিসনিং স্কিলটা ইমপ্রুভ হতে পারে, এটা নিয়ে আমি ছোট্ট করে একটা সেশন নিতে চাচ্ছি। সবাই কি মোটামুটি রেডি? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যেটা বলছি যে আমরা লিসনিং কিভাবে স্কিল ডেভেলপ করবো বাসায় নিজে নিজে, সেলফ প্রিপারেশন। ওকে, বা লিসনিং যদি আমরা স্কিলটা ডেভেলপ করতে পারি, আমার কিন্তু স্পিকিং স্কিলটা পাশাপাশি অটোমেটিক্যালি ডেভেলপ হয়। অনেকের আমাদের স্পিকিং এর জড়তা আছে, আমরা ইংরেজি মোটামুটি জানি, কিন্তু বলতে গেলে আসে না, বলতে মানে লজ্জা বোধ করি আমরা, বা জড়ায়ে যায়, বা মামলিং হয়। উই রিপিট দ্য সেম ওয়ার্ড সেভারাল টাইমস ইন দ্য সেম আনসার, এরকম হয় না আমাদের? জি স্যার। আচ্ছা, তো যদি সেটাই হয়ে থাকে, আপনারা সমাধানের জন্য কে কি চেষ্টা করছেন আমাকে একটু আগে বলেন। আপনারা কি কি করছেন, আমি সেখান থেকে কিছু শিখতে পারি কিনা আগে দেখি। স্পিকিং এবং লিসনিং ডেভেলপ করার কি কি করছেন? পডকাস্ট শুনতেছি। পডকাস্ট শুনছেন, গুড, ইটস এ গুড ওয়ান। আর কি করছেন? বিবিসি এর নিউজ পেপার আছে ইন্টারন্যাশনাল, এটা শোনা হয়। নিউজ পেপার পড়ছেন টুকটাক, নিজে নিজে মোটামুটি বোঝা যায় নাকি কষ্ট হয় বুঝতে?
যদি বোঝা যায় তাহলে তো ভোকাবুলারি খুব দ্রুতই ডেভেলপ কি করতেছে এটা দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে সহজে, কিন্তু নিজে বলতে গেলে বা ওয়ার্ড মিনিং দেখা যাচ্ছে তৈরি করতে গেলে তখন আর হচ্ছে না, একটু কঠিন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। লিসেনিং এর সবচাইতে সহজ টিপস, লিসেনিং এবং স্পিকিং স্কিল ডেভেলপ করার সবচাইতে সহজ টিপস একটু লিখে নিতে পারেন। এটা নিয়ে আমার কোনো স্লাইড করা নাই, আমরা একসময় এটা নিয়ে একটা স্লাইড করে বা হচ্ছে ম্যাটেরিয়ালস তৈরি করে আপনাদেরকে দিয়ে দিতে পারি, বাট এটা যেহেতু স্লাইড করা নাই আমি একটু মুখেই বলছি, আপনারা লিখে নেন। সবচাইতে সহজ টিপস, যেখানে আপনার অলমোস্ট শুধু একটা ফোন ছাড়া আর কারো হেল্প লাগবে না, নিজেই নিজের লিসেনিং এবং স্পিকিংটাকে 775 পর্যন্ত পুশ করা যায়। ওকে, এন্ড হাউ টু ডু দ্যাট? এক একটা লিসেনিং এ কেমব্রিজের যে বইগুলো, আমি 15 নম্বর বইটা অন করেছি জাস্ট এক্সাম্পলের জন্য। একটা লিসেনিং এ কয়টা পার্ট থাকে? 4টা পার্ট। 8টা পার্ট, পার্ট 1 2 3 4। অনেক সময় পার্টগুলোকে ওরা সেকশনও বলে, এই যে পার্ট 2 এটাকে সেকশন 2 বলতে পারে। আচ্ছা, প্রত্যেকটা পার্টে আপনার 10টা করে কোশ্চেন, রাইট? সেকশন 2 11 থেকে 20, এভাবে সেকশন 4 আপনার 31 থেকে কত 40। আচ্ছা, এই সেকশন 2 এবং সেকশন 4 আমি স্পেসিফিক্যালি কেন উল্লেখ করছি, এই সেকশন 2 এবং 4 এর যে ডায়লগ গুলো বা যে কনভারসেশন গুলো, এটা সলিড কনভারসেশন, এটা হচ্ছে প্রেজেন্টেশন। কোনো একটা বিষয়ে কোনো একজন ব্যক্তি প্রেজেন্টেশন দেয়, বা সর্বোচ্চ আরেকজন ব্যক্তির সাথে কোনো একটা বিষয়ে একটু ডিটেইলস আলাপ করে, ডিটেইলস কনভারসেশন বিটুইন টু পিপল, অর ইন মোস্ট কেসেস প্রেজেন্টেশন ফ্রম এ পারসন টু এ পার্টিকুলার অডিয়েন্স অর টু অ্যানাদার পারসন। হচ্ছে এই জায়গাগুলোতে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলার যে ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা পেয়ে যাবো। বিভিন্ন বিষয়কে আমি যদি নিজের মতো করে প্রকাশ করতে চাই, সেই যে ল্যাঙ্গুয়েজ গুলো আমার দরকার হয় এটা আমি পেয়ে যাবো। এবং এগুলো মোটামুটি আপনার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ, ঠিক আছে, ক্লাসরুমের প্রেজেন্টেশন, বা হচ্ছে যেরকম হতে পারে যে এগ্রিকালচার ইন মোজাম্বিক, কোন একটা কান্ট্রিতে এগ্রিকালচার কিভাবে ডেভেলপ করছে, ওকে, ইরিগেশন সিস্টেম কি রকম হচ্ছে, বা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের জন্য কোন একটা কান্ট্রি বা কোন একটা সিটি কোন একটা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটা নিয়ে একজন হয়তো বিবৃতি দিচ্ছে, এই টাইপের কনভারসেশন গুলো এখানে থাকে। ওকে, তো এই কনভারসেশন গুলোর স্ক্রিপ্ট আমাদের শুরুতে এটা দরকার নেই, কোশ্চেন গুলো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে স্ক্রিপ্ট। আমরা আরেকটা বই নিচ্ছি 15, আমাদের শুরুতে স্কিল ডেভেলপ করার জন্য দরকার হচ্ছে এগুলোর স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কোথায় পাবো? প্রত্যেকটা বইয়ের শেষে এগুলোর অডিওতে যা কিছু বলে সবকিছু ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে দেওয়া থাকে। ধরেন এই যে পার্ট 4, একটা পার্ট 4 এর স্ক্রিপ্ট। ওকে, শুরুতে আমরা যেটা করব, আমাদের যাদের ইংলিশ বলতে জড়তা বা শুনে অনেক সময় আমরা যারা বুঝি না, তাদের জন্য যেটা কাজ হচ্ছে, এই স্ক্রিপ্টটা একটু অর্থ বুঝে পড়ে নেবেন। ওকে, 31 থেকে 40 পর্যন্ত যে কনভারসেশনটা আছে এটা একটু অর্থ বুঝে পড়ে নেবেন। এখন অর্থ বুঝবেন কোত্থেকে? এগেইন টেকনোলজির যুগ, এআই কে বললে এই ওই আপনার এটার অর্থ বুঝিয়ে দিবে। ওকে, জাস্ট ছবি তুলে দিতে হবে, দিলেও আপনাকে এটার মিনিং মোটামুটি বুঝিয়ে দিবে। একবার আপনি অর্থ বুঝে পড়ে নেবেন, নেওয়ার পরে ওই সেম স্ক্রিনশট বা ছবিটা নিয়ে আপনি কোথায় দিবেন? এখানে আপনার ফোনের যে সার্চ অপশন, সেখানে দেখবেন এরকম একটা ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন সবাই আমার স্ক্রিনে? সার্চ অপশনে ক্লিক করলে ও আপলোড ফাইল বলে, ইমেজ। ও ফাইল বলতে মিন করছে ইমেজ, ঠিক আছে? এই ইমেজ যদি আমি আপলোড করতে গিয়ে ওই যে অংশটা যেটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব, এখানে জাস্ট ডেমো একটা পার্ট আছে, ওই অংশটা আমি এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন ইন্টারেস্টিং বিষয়টা কিরকম, একদম আপনি যতটুকুন চাইবেন ততটুকুর আপনি উচ্চারণ শিখতে পারবেন। ওকে, আমি ধরেন এই প্রথম দুটো লাইন আমি উচ্চারণ শুনবো, আমি যে লিসেন বাটনে ক্লিক করলেও আমাকে উচ্চারণটা বলে দিবে, একদম মোটামুটি রোবোটিক বা হিউম্যানয়েড একটা ভয়েসে ও আমাকে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে শোনাবে। ওকে, এইভাবে আমরা একটা করে স্ক্রিপ্টের আইদার পার্ট 2 অথবা পার্ট 4 টার্গেট নিব, নিয়ে নিজে রিডিং করব, এআই এর হেল্প নিব বুঝে নেওয়ার জন্য, বুঝে নিয়ে তারপরে সেটা স্ক্রিনশটটা নিয়ে গুগলে ওই ক্যামেরা বা লেন্স অপশন আছে, গুগল লেন্স বলে, গুগল লেন্সে সেটা আপলোড করে দিব, দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি নির্ধারিত অংশ সিলেক্ট করে নিয়ে সেটার আমি অডিও শুনবো। কেন শুনবো? ও একটা একটা করে ওয়ার্ড উচ্চারণ করে দিবে, তাতে করে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণটা জানা হয়ে যাবে। ওকে, পরের কাজটা কি? এটা তো আমি শুনলাম, প্রথমে আমি পড়লাম, পরে আমি বুঝলাম, পরে আমি শুনলাম, শুনেও কিন্তু আমার ব্রেনের ভিতরে অটোমেটিক একটা কাজ হয়ে গেছে, শুনেও আমি বিষয়টা বুঝেছি। আপনি না চাইলেও আপনার ব্রেন ওইটাকে বোঝার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি প্রথমে পড়ে বুঝলেন, এরপরে আপনি শুনে বুঝলেন। তৃতীয় ধাপে কাজটা হচ্ছে আপনার স্পিকিং কে ইমপ্রুভ করবে, সেটা হচ্ছে আপনি যে এই যে একটা প্যারাগ্রাফটা শুনলেন, এটা এবার আপনি নিজে বলবেন। ক্লিয়ার? নিজে আবার এটা দেখে দেখে বলবেন। কেন বলবেন? তাহলে এই শব্দগুলোর উচ্চারণ আপনি সঠিকভাবে রিপিট করতে পারছেন কিনা, এই চর্চাটা হয়ে গেল। তাহলে অনেকগুলো নতুন শব্দের উচ্চারণ আপনার বলার প্র্যাকটিস হচ্ছে, যেটা নর্মালি আপনি যখন কোনো হিউম্যানের সাথে স্পিকিং প্র্যাকটিস করছেন, আপনি কিন্তু জানা শোনা যে আপনার 50টা 100টা বা 200টা ওয়ার্ড আছে, ওই শব্দগুলোই বারবার ব্যবহার করছেন, যার ফলে যেটা হচ্ছে যে স্পিকিং এ আপনি খুব বেশি কিছু বলতে পারছেন না, অনেক মনের অনেক আলাপ আছে শেয়ার করতে পারছেন না, বিকজ আমাদের ওয়ার্ড স্টক খুব লিমিটেড। আবার আপনার যিনি পার্টনার, তারও হয়তো একটা লিমিটেড ওয়ার্ড স্টক আছে, সেও ওই লিমিটেড ওয়ার্ড স্টকের মধ্যে একটা 2টা 3টা সেন্টেন্স বলবে, ঠিক আছে? তো দুইজন হিউম্যান পার্টনার যখন প্র্যাকটিস করছেন, তখন একটা লিমিটেড ওয়ার্ড স্টকের ভিতরেই আপনারা থেকে যাচ্ছেন, এবং কনভারসেশনটাও একসময় শেষ হয়ে যায় খুব দ্রুত। আর আপনি যখন এরকম স্ক্রিপ্ট নিয়ে বসবেন, আপনার যতক্ষণ ব্রেইনে কুলায়, যতক্ষণ এনার্জিতে কুলায়, আপনি কিন্তু এইভাবে নতুন নতুন শব্দ বলার প্র্যাকটিস করতে পারছেন এবং সেগুলোর উচ্চারণ শিখে যাচ্ছেন। ক্লিয়ার? কেউ যদি দিনে একটা করে সেকশন এভাবে প্র্যাকটিস করে, একটা সেকশন পার্ট 4 অথবা একটা আপনার পার্ট 2, 1 আর 3 বলছি না, কেন বলছি না? 1 আর 3 তে এরকম
হ্যাঁ, সেন্টেন্স, প্রচুর ছোট ছোট সেন্টেন্স, ভাঙা ভাঙা ডায়লগ, ঠিক আছে? এগুলো আপনার লিসেনিং এর যে আনসার ডিটেকশনে এগুলো অ্যানালিসিস লাগবে, সেটা আমরা লিসেনিং ক্লাসে শিখাবো। সেটা আপনার স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য পার্ট 1 এবং পার্ট 3 খুব একটা ইফেক্টিভ না। ওকে, সো একদিন আপনি একটা পার্ট 2 এভাবে কমপ্লিট করবেন, পরের দিন আপনার টার্গেট থাকবে ওটার পার্ট 4টা কমপ্লিট করা। একটা বইয়ে টোটাল 4টা লিসেনিং টেস্ট থাকে, প্রত্যেকটা লিসেনিং টেস্টে তাহলে একটা পার্ট 2 একটা পার্ট 4 দুটো করে আপনার টার্গেট, রাইট? আমি যদি প্রতি 2 দিনে একটা করে লিসেনিং টেস্টের পার্ট 2 আর পার্ট 4 শেষ করি, তাহলে আমার একটা বই শেষ হতে লাগবে কয়দিন? 8 দিন। 8 দিন, কারণ আপনার টেস্ট আছে 4টা, প্রত্যেক পার্ট টেস্টে দুটো করে পার্ট, তাহলে 4 দুগুণে 8 দিনে আপনার একটা করে বই এভাবে উচ্চারণ সহ মানে পড়ে শুনে এবং বলে শেষ করা হবে। একটা বই যখন আপনি এভাবে শেষ করবেন, আপনারা চাইলে কেউ কেউ গুণে মিলিয়ে নিতে পারেন, আপনার 2 থেকে 3 হাজার নতুন শব্দ বলার চর্চা করা হয়ে যাবে। 2 থেকে 3 হাজার নতুন শব্দ বলার একটা চর্চা হবে, যেটা কোনো হিউম্যান স্পিকারের সাথে প্র্যাকটিস করে সম্ভব না। ঠিক আছে? এই যে 2-3 হাজার নতুন শব্দ আপনি শুনলেন এবং বললেন, প্র্যাকটিস করলেন, আপনার এখানে লিসেনিং স্কিলটাও আপগ্রেড হয়ে গেছে, স্পিকিং এর স্কিলটাও আপগ্রেড হয়ে গেছে। কারো হেল্প লাগছে কোনো হিউম্যানের? না স্যার। লাগে নাই। আচ্ছা, এখন আসেন এই ক্ষেত্রে আমি আপনাকে আর কিভাবে হেল্প করতে পারি, বা আমরা যারা ইনস্ট্রাকশনে আছি আমরা কিভাবে হেল্প করতে পারি। ওকে, আপনি যদি এই অংশটা নিজে রিডিং করে ভয়েস রেকর্ড করে আমাকে একটু পাঠান, আপনার রিডিংটা, আপনার উচ্চারণটা কতটুকুন কাছাকাছি হচ্ছে সেটা আমি টুকটাক জাজ করে দিতে পারবো যে হ্যাঁ আপু, আপনার মোটামুটি অ্যাকসেন্ট গুলো 40% 50% কাছাকাছি মিলছে, ঠিক আছে, অ্যাকচুয়াল উচ্চারণের সাথে অনেকটাই মিলছে। ওকে, আপনি যদি প্রতিদিন একটা করে সেকশন শেষ করে একটা করে রেকর্ড আমাদেরকে পাঠান, যেটা আমি পুরোটা শুনতে পারবো না অবশ্যই, আমি টেনে টেনে বিভিন্ন জায়গা থেকে 1 লাইন 2 লাইন করে শুনবো, তাহলে যেটা হবে যে আপনিও দেখবেন আপনার একটা টার্গেট থাকবে যে কতদিন ভাইয়া বলছে 40%, নেক্সট রেকর্ডিং এ আমি ভাইয়ার কাছ থেকে 50% শুনতে চাই। ওকে, এইভাবে 20 রেকর্ডিং এর ভিতরে আপনি যদি টার্গেট নেন যে আমি 20টা রেকর্ডিং ভাইয়াকে পাঠাবো, এই 20টা রেকর্ডিং এর ভিতরে 20তম রেকর্ডিং এর মধ্যে আমি ভাইয়ার কাছ থেকে ফিডব্যাক নিব যে আমার উচ্চারণগুলো 80 to 90% কারেক্ট হচ্ছে, ইনাফ। 100% কারেক্ট হওয়ার প্রয়োজন নাই, এটা সম্ভব না। একটা বাংলাদেশের মতো একটা জমিতে বসে আমার মতো একজন সস্তা ইনস্ট্রাক্টরের সাথে প্র্যাকটিস করে 100% অ্যাকসেন্ট কখনোই কারেক্ট করা সম্ভব না। আপনাদেরকে নেটিভ একজনের কাছ থেকে শিখতে হবে এবং কন্টিনিউয়াসলি এটা নিয়ে পড়ে থাকতে হবে। আমার দরকার নাই। ওকে, আমরা মোটামুটি যদি 65775 পেলেই খুশি থাকি স্পিকিং এ বা লিসেনিং এ, এইটাই ইনাফ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো গ্রুপে আপনারা চাইলে এরকম টুকটাক ভয়েস রেকর্ডিং গুলো দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনাদের রুটিনের পড়া না, এটা আপনাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য আমাদের শেয়ার করা টিপস বা স্ট্র্যাটেজি, আপনারা যেটাই বলেন। ওকে, প্রতি 8 দিনে যদি একটা বই এভাবে শেষ করে ফেলতে পারেন, এর পরের 8 দিন নতুন আরেকটা বই না ধরে ওই বইটা আরেকবার রিভিশন করবেন। ঠিক আছে, যদি 8 দিনের জায়গায় সেটাকে 4 দিনে রিভাইজ করে ফেলা যায়, ফাইন, আরো ভালো। 4 দিনে আপনি একটা বইকে রিভাইজ করে ফেললেন। ওকে, দিয়ে তারপরে আপনি আরেকটা নতুন বই টার্গেট নেবেন। চেষ্টা করবেন এভাবে 1 মাসের মধ্যে অন্তত 2টো বই। আমার 8 দিনে যদি একটা বই শেষ হয় আর 4 দিন আমি যদি রিভিশন টাইম নেই, তাহলে আমি 12 দিনে একটা বই রিভিশন সহ শেষ করে ফেলতে পারি। মাঝখানে আমাদের কিছু ছুটি ছাকরা যাবে, আমরা তো টানা পড়ি না, উই আর হিউম্যান, উই নিড ভ্যাকেশনস, উই নিড অফ ডেজ, রাইট? আচ্ছা, 3 দিনের মধ্যে আমি ধরে নিলাম অফ ডে, তারপর আবার 12 দিন আপনি এইভাবে নতুন আরেকটা বই শেষ করলেন। এইভাবে যদি আপনারা চেষ্টা করেন যে কেউ 1 মাসের মধ্যে 2টো বই লিসেনিং স্পিকিং স্কিলের জন্য এইভাবে শেষ করে ফেলতে পারেন। এটা 14-15 হতে পারে, এটা 16-17 হতে পারে, এনি অফ দ্য 2 বুকস ফ্রম কেমব্রিজ আইএলস। ক্লিয়ার? ওকে, এটা আপনাদের একদম সম্পূর্ণ নিজের দায়িত্ব যে আপনি আপনার লিসেনিং এবং স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে চাচ্ছেন কিনা। এবং এখন থেকে 1-1.5 মাস পরে আমরা যখন স্পিকিং এর ক্লাসগুলো শুরু করব, একটু লিখে নিতে পারেন এটাও। অনেকেই কমপ্লেইন করবেন, আমি তো স্পিকিং বলতে পারছি না, আমার তো ভাইয়া মুখ দিয়ে আসে না, আমার তো জড়ায়ে যায়, আমার তো বলতে লজ্জা করে। ওই ব্যক্তিগুলোই এই কমপ্লেইন করবেন যারা আগামী 1 মাস এই প্র্যাকটিসটা করবে না। ঠিক আছে, আমি কিন্তু তাদের খুব বেশি পাত্তাও দিব না, আমি ওই সেম স্ট্র্যাটেজি তাদের সাথে আরেকবার শেয়ার করবো। এইভাবে প্র্যাকটিস করেন, হয়ে যাবে। বুঝলেন কি বিষয়টা? এখন যখন আমি স্ট্র্যাটেজিটা দিলাম, আপনি যদি কাল থেকে এটা কাজে লাগান, আপনি দেখবেন যে আপনি আমাদের স্পিকিং ক্লাসের সাথে খুব সুন্দর সিঙ্ক করতে পারবেন। তাল মিলিয়ে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন, ক্লাসে পারফর্ম করতে পারবেন। আর এই অ্যাসাইনমেন্টটা যদি আগামী 1 মাস আপনি ফেলে রাখেন, আপনি তখন অভিযোগ দিবেন এবং আমিও জানবো আপনি পড়েন নাই, তাই আপনি অভিযোগ দিচ্ছেন। তো যেহেতু আপনি পড়েন নাই, তার মানে আপনাকে নিয়ে আমার মাথা ব্যথা নিয়ে লাভ নাই, আমি দিব না, আমি জাস্ট পরামর্শ দিয়ে দিব এইভাবে প্র্যাকটিস করবো। ঠিক আছে, সো ডু ইট ফর ইওর ওন ডেভেলপমেন্ট, ফর ইওর ওন স্কোর। ওকে, যাতে করে আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা বেসিক কমপ্লিট করতে করতে 2টো বইয়ের লিসেনিং কমপ্লিট করে ফেলছি, এবং বেসিক কমপ্লিট করতে করতে আমার 3 থেকে 4 হাজার ওয়ার্ড আমার রিসিপশনে চলে আসছে। ওকে, তখন দেখবেন যে আমরা যখন একটা লিসেনিং টেস্ট সলভ করাবো, আপনার জন্য অনেক ইজি লাগবে। একটা স্পিকিং কোশ্চেন যদি র্যান্ডম একটা টপিকের উপর একটা স্পিকিং কোশ্চেন ধরি, ইনস্ট্যান্ট 2-4 লাইন আপনি বলতে পারছেন এবং নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারবেন। ওকে, সো দ্যাটস অল ফর টুনাইট। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আর একটু স্টাডি করেন। টেন্সের যে ক্লাসটা ছিল, লেকচার শিটটা ছিল, প্রয়োজনে সেটা একটু স্টাডি করেন। ওকে, কারণ আমরা নেক্সট ক্লাসে টেন্সের যে লেকচার শিটে যে সেন্টেন্স গুলো ছিল সেগুলোকে আপনার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা নিয়ে একটা ক্লাস করব। ওকে, এর ভিতরে আপনারা সিম্পল কমপ্লেক্স আর একটু ভালো করে পড়ে নেবেন, কারণ টেন্সের ওইটা নেগেটিভ ইন্টারোগেটিভ খুব কঠিন কিছু না, বাট আমাদের দরকার, স্পিকিং এর ডেভেলপমেন্টের জন্যই আসলে দরকার। ওকে, ঠিক আছে।
আপনাদের মূল হোমওয়ার্ক থাকছে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মূল ফোকাস। এটা পারলে তাহলে আজকের মতো রাখবো, যদি অনুমতি দেন। জি স্যার। See you, হ্যাঁ? একটা ভালো স্কোর করবো আমরা যেভাবে আপনাদেরকে গাইড করবো, যদি ফলো করেন এখানে প্রত্যেকে 6 বা তার অ্যাবাভ স্কোর করতে পারবেন যদি ফলো করতে পারেন। এবং এটা আমাদের সাকসেস রেট অলরেডি আছে, বিষয়টা আমি বানিয়ে বলছি এরকম না, আমাদের ফেসবুক পেজে বা হচ্ছে গুগল পেজে গিয়ে দেখতে পারেন স্টুডেন্ট রিভিউ। ওকে, 4.9 একটা প্রতিষ্ঠানের রিভিউ কখন থাকে? যখন তার স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন রেটটা হাই। ওকে, আমাদের এখান থেকে যদি 10 জন পরীক্ষা দেয়, 9 জনই এভারেজ 9 জনই 6 বা তার উপরে স্কোর করে। শর্ত একটাই, ফলো করতে হবে, যা দিচ্ছি সেটা কমপ্লিট করতে হবে, অথবা আপনি ড্রপ আউট করবেন এক সময়। এটাও হতে পারে যে আপনি ড্রপ আউট করছেন, যে ভাই এত পড়া দিচ্ছে আমরা নিতে পারছি না। ওকে, তো সেক্ষেত্রে একসময় মান সম্মান বা অন্যদের সাথে পেরে না ওঠা, একটা হচ্ছে আপনার ডিপ্রেশন, এই নেগেটিভিটি বিষয়গুলো চলে আসবে, সেগুলো আসতে দিবেন না। আমরা শ্রম দিচ্ছি, আপনারাও শ্রম দিবেন। ভালো থাকবেন সবাই, একটা ভালো স্কোর করবো। ওকে, গুড নাইট।